সমুদ্রের ধারে এক গভীর জঙ্গলে ৩৩৭ দিন ধরে বন্দী হয়ে আছে এই ৫০ জন সৈন্য। একজন একজন করে প্রতিদিন প্রায় সেই ৫০ জন সৈন্যের মধ্যে থেকে কেউ না কেউ মারা যাচ্ছে, কিন্তু যুদ্ধ করেই যেতে হচ্ছে জঙ্গলে। না, কাল্পনিক কোনো কাহিনী নয়, একদম সত্য ঘটনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি। কার্লোসকে ওদিক দিয়ে নিয়ে যাওয়ার সময় কার্লোস দেখতে পায় অনেকগুলো মানুষের মৃতদেহ ঝোলানো অবস্থায় ছিল ওই গাছটাতে, আর এদিকে কয়েকজনকে দেখা যায় কুকুর কেটে রান্না করে খায় তারা। কেন, কি হয়েছিল সেদিন? কেনই বা ৩৩৭ দিন ধরে এই জঙ্গলের মধ্যে বন্দী আছে এরা? ইতিহাসের পাতা থেকে এক রোমহর্ষক সত্য ঘটনা। এইচডি স্টোরি প্রেজেন্টস 1898 আওয়ার লাস্ট ম্যান ইন দ্য ফিলিপিন্স। 1897 সালের অক্টোবর মাস। একটা জঙ্গল দেখানো হয়, জায়গাটার নাম অরোরার ব্লের। এই জায়গাটাতে ফিলিপিন্সের এক ধরনের গোষ্ঠীর রাজত্ব ছিল, যাদের নাম তাগালক। এটা ছিল সেই সময় যখন স্পেন ফিলিপিন্সের ওপর রাজত্ব করতে চাইত, এবং তাগালকরা নিজেদের দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র পর্যন্ত তুলে নিয়েছিল। এখানকার অধিবাসীদের একটাই কথা ছিল, দরকার পড়লে প্রাণ দিয়ে দেব, তবু আমাদের জঙ্গলের একটা অংশ পর্যন্ত কাউকে দখল করতে দেব না। সমুদ্র আর জঙ্গলে ঘেরা এই জায়গাটাকে বাকি মানুষেরা অভিশপ্ত জায়গা বলতো। দেখা যায় একটা মানুষ মশাল জ্বালিয়ে তার দলের অন্য একজনকে কিছু একটা ইশারায় বলছে। এই মানুষগুলো হলো তাগালক গোষ্ঠীর। 1897 সালের অক্টোবরের সেই রাত, যখন স্পেনের সেনাবাহিনী ঘুমোচ্ছিল এবং রাতের অন্ধকারে তাদের ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে তাগালকরা তাদের ওপর হামলা করে এবং নৃশংসভাবে হত্যা করতে থাকে। স্পেনের সৈন্যদের মধ্যে কিছু সৈন্যের বন্দুক নিয়ে তাদের দলের কয়েকজনকে হত্যা করতে সফল হয় তাগালকরা। দেখা যায় ২-১ স্পেনের সৈন্য নিজেকেই নিজে গুলি করে আত্মহত্যা করে। এই লড়াইয়ে তাগালকরা জিতে যায় এবং স্পেনের যে সৈন্য ছিল, অর্থাৎ ৫০ জন সৈন্যের মধ্যে মাত্র ১৩ জন বেঁচে থাকে। তারা তাগালকদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই ঘটনার পর ৩ মাস কেটে গেছে। ম্যানিলা শহর থেকে ৫০ জনের আরেকটা সৈন্যদলকে পাঠানো হয় এই সমুদ্র জঙ্গলে ঘেরা অভিশপ্ত জায়গায়। তাদেরকে বলা হয়, তোমরা গিয়ে যারা বেঁচে আছে আমাদের সৈন্যদের মধ্যে তাদেরকে উদ্ধার করো এবং ওই জায়গাটাকে দখল করো। এই দলের ক্যাপ্টেনের নাম হলো লাস মোরেনাস, আর লেফটেন্যান্ট হলেন মার্টিন নামে একজন। কার্লোস নামে সৈন্যটাকে দেখা যায়। এই সৈন্যটা নিজের ইচ্ছেতেই যুদ্ধে আসেনি, সে আসলে একজন আর্টিস্ট ছিল, কিন্তু তার পড়াশোনার খরচ সে চালাতে পারছিল না। পড়াশোনার খরচ চালানোর জন্য তাদের শহরের যে মেয়র ছিল সে তাকে বলে, তুমি যদি আমাদের হয়ে যুদ্ধে যাও তাহলে তোমার পড়াশোনার খরচ আমরা চালাবো। এই জন্য সেই যুদ্ধে এসেছে। সৈন্যরা যখন জাহাজ নিয়ে বলের উপকূলে পৌঁছল, তাদের সমস্ত সৈন্য জাহাজ থেকে অস্ত্রশস্ত্র আর জিনিসপত্র সমেত ছোট ছোট নৌকায় করে নেমে যায় এবং ডাঙায় গিয়ে ওঠে। সেখানে তারা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইনি হলেন ব্রাদার কার্মেলো। কার্মেলো হলো এখানকার চার্চের ফাদার। লেফটেন্যান্ট সেরেজো নিজের পরিচয় দিয়ে সেখানকার পথ জানতে চাইলে ফাদার জানায়, বিদ্রোহীরা অর্থাৎ তাগালকরা ২ সপ্তাহ আগে এখান থেকে চলে গেছে এবং বাকি যারা এই অঞ্চলে আছে তারা খুব শান্তিপূর্ণ মানুষ। কিন্তু সেরেজো ফাদারের কথা বিশ্বাস করে না। সে জানে তাগালকরা কতটা ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর তাদের প্ল্যান হতে পারে। সে তার সৈন্যদলকে বলে, তোমরা ২টো সারিতে ভাগ হয়ে যাও এবং সতর্কতার সাথে এগোও। সেরেজোর কথা মতো সবাই হাতে অস্ত্র নিয়ে ২টো সারি বরাবর চারদিকে দেখতে দেখতে নদী দিয়ে এগোতে থাকে। কার্মেলো তাদের পাশাপাশি একটা ছোট নৌকায় এগিয়ে যেতে থাকে তাদেরকে পথ দেখানোর জন্য। তারা অবশেষে একটা গ্রামে পৌঁছায়, কিন্তু অবাক ব্যাপার, সে গ্রামের মহিলারা এই সৈন্যদেরকে দেখা মাত্র কেমন একটা অদ্ভুত চোখে মুখে তাকিয়ে থাকে এবং এদের মধ্যে কেউ কেউ আবার সৈন্যদেরকে দেখা মাত্রই জানালা বন্ধ করে দেয়। সৈন্যদের আওয়াজ পেয়ে এক ব্যক্তি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। এই ব্যক্তিটার নাম সেরগেনেতো জিমিনো কোস্তা সেরখেনেস্তো খেমিনো কোস্তু। হ্যাঁ, দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে গিয়ে, তো একে আমরা কোস্তা নামেই ডাকবো। কোস্তা হলো সেই ১৩ জন সৈন্যের মধ্যে একজন যারা আগের বার আক্রমণ করতে এসেছিল এবং বেঁচে গেছে। কোস্তা তার দেশের সৈন্যদেরকে বলে, আমি আগের বার এসে এখানে ফেসে গেছি এবং তারপর থেকে এখানেই বন্দী আছি। আমি এখানকার অলিগলি সবকিছু জানি, তোমাদেরকে আমার দরকার পড়বে। সেরেজো রাজি হয়ে যায়। এমন সময় সেখানে এক মহিলা এসে উপস্থিত হয়। এই মহিলার নাম তেরেসা। তেরেসা পেশায় একজন বেশ্যা ছিল। সেরগেনাতো তেরেসাকে দেখে বলে, এখানকার মেয়েদের থেকে সাবধান থাকা দরকার, কারণ তারা শত্রুদের হয়ে কাজ করে। সন্ধ্যাবেলায় ক্যাপ্টেন মোরেনাস তার সেনাদেরকে বলে, তাগালকরা এই অঞ্চলের সমগ্র ফিলিপিন্সের মধ্যে সবথেকে হিংস্র। এরা চায় না যে স্পেনের লোকেরা এখানে আসুক, এবং তাগালকদের সবথেকে বড় হাতিয়ার হলো এখানকার গরম, ম্যালেরিয়া রোগ, টাইফুন ঝড় এবং হিংস্র জন্তু জানোয়ার। এরাই সমস্ত কিছু জিনিসের সঙ্গে মানিয়ে নিয়েছে, কিন্তু আমরা যারা বাইরে থেকে এই জঙ্গলের মধ্যে এসেছি, না ম্যালেরিয়া রোগ থেকে বাঁচার কোনো উপায় আছে আমাদের কাছে এখানে, না টাইফুন ঝড় থেকে আমরা শক্তিশালী কোনো আশ্রয় খুঁজে পাবো,
না এখানকার হিংস্র জন্তু জানোয়ার আমাদের চেনে। দেখা যায় প্রবল ঝড় কিংবা প্রবল বৃষ্টি কোনো পরিস্থিতিতে সৈন্যদের ট্রেনিং বন্ধ নেই। কার্লোস জঙ্গলে দাঁড়িয়ে সেগের্তোর সঙ্গে কথা বলছিল। এমন সময় তাদের দলের দুজন তেরেসা নামে ওই বেশ্যাটাকে খাবার নিয়ে পাহাড়ের দিকে যাওয়ার পথে ধরে ফেলে। তেরেসা বলে সে নাকি তার ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু তেরেসার এই কথা কেউ বিশ্বাস করতে চায় না। সবাই বলতে থাকে যে তেরেসা নিশ্চয়ই এখানকার সৈন্যদল কোথায় কোথায় আছে তাদের সমস্ত খবর নিয়ে তার ভাই সহ বাকিদেরকে জানাতে যাচ্ছিল, অর্থাৎ তাগালকদের খবর দিতে যাচ্ছিল। সার্গেন্তো মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় যে তেরেসাকে মেরে ফেলা হবে, কিন্তু তখনই সেখানে লেফটেন্যান্ট সেরেজো চলে আসে এবং তিনি বলে তেরেসাকে মেরে কোনো লাভ নেই, বরং তেরেসাকে দিয়ে তার ভাই এবং তাদের দলবলের কাছে একটা মেসেজ পাঠায় সে। মেসেজটা ছিল, যদি এবার তোমরা এই বেলের অঞ্চলে আসো তো আমরা স্পেনের সৈন্যরা অপেক্ষায় আছি, আর এবার কিন্তু আমরা কেউ আত্মসমর্পণ করব না। সেদিন সন্ধ্যাবেলায় সৈন্যরা জানতে পারে যে আমেরিকা নাকি স্পেন আক্রমণ করে দিয়েছে এবং এই কারণে ওপর মহল থেকে এই 50 জন সৈন্য আপাতত কোনো ধরনের কোনো সাহায্য পাবে না। সুতরাং তারা নিজেরাই নিজেদের ভরসা এই তাগালকদের বিরুদ্ধে। অন্যদিকে তাগালকরা দাঁড়িয়ে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। যেহেতু স্পেনের সৈন্যরা মাত্র 50 জন, তাই ক্যাপ্টেন চার্চের চারদিকে সুরক্ষা ঘেরা বানিয়ে তার ভেতরে সব সৈন্যকে থাকার নির্দেশ দেয়। চার্চের উঠোনটাকে গার্ডেন হিসাবে ব্যবহারের জন্য ব্যবস্থা করা হয়, আর পানীয় জলের জন্য সেখানে একটা কুয়া খোঁড়া হয়। বেসমেন্টে সমস্ত খাবার এবং অন্যান্য জিনিস স্টোর করা হয়, আর বেল টাওয়ারে স্পেনের পতাকা ঝোলানো হয়। এভাবেই সকলে প্রস্তুত হয় যুদ্ধের জন্য। বন্ধ হয় চার্চের দরজা। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। ওই 50 জন সৈন্য ওই জঙ্গলের মধ্যে ওই নির্জন চার্চের মধ্যে অপেক্ষা করতে থাকে যে কখন তাগালকরা হামলা করবে। 1898 সাল 30 জুন, নিস্তব্ধ রাত। কার্লোস, যাকে চার্চের ওপরে এসে বেল টাওয়ারে বসে চারদিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বসে বসে ছবি আঁকছিল। হঠাৎ সে যেন কারো উপস্থিতি অনুভব করতে পারে। সতর্কতার জন্য সে হাতে বন্দুক নিয়ে 2-3 বার জিজ্ঞেস করে, কে কে ওখানে? তখনই হঠাৎ করে তার দিকে গুলি বর্ষণ হতে শুরু করে। সে চিৎকার করে সবাইকে জানায় যে তাগালকরা আক্রমণ করেছে। তাগালকরা তীরের মাথার মধ্যে আগুন লাগিয়ে চার্চের দিকে ছুটতে শুরু করে। স্পেনের সৈন্যদল তাদের অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে নামে। লেফটেন্যান্ট সেরেজো সকলকে কোথায় কোথায় থেকে লড়াই করবে তার একটা নির্দেশ দিয়ে রেখেছিল। শুরু হয় দুপক্ষের মধ্যে ভীষণ লড়াই। চলতে থাকে ভয়ানক গুলিবর্ষণ। তাগালক বাহিনী তাদের দিকে এগোতে থাকে। স্পেনের সৈন্য সংখ্যা কিন্তু মাত্র 50। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন মোরেনাস চিন্তায় ঘামতে শুরু করেন। স্পেনের সৈন্যরা তাগালকদের বেশ কয়েকজনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তাগালকরা সংখ্যায় প্রচুর ছিল। তারা চার্চের সীমানার ভেতরে ঢুকে পড়তে সফল হয়। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে ক্যাপ্টেন মোরেনাস লেফটেন্যান্ট সেরেজোকে যুদ্ধ থেকে পিছিয়ে আসার নির্দেশ দেন। বেঁচে থাকা সৈন্যবাহিনীকে চার্চের ভেতরে ঢোকার আদেশ দেন তিনি। সব সৈন্যরা চার্চের ভেতরে ঢুকে দরজা আটকে দেয় এবং তাগালক বাহিনী চারদিক থেকে দরজায় ঝাঁপিয়ে পড়ে ভেতরে ঢোকার জন্য। ভেতরে দেখা যায় একটা ভারী জিনিস দিয়ে দরজাটা চাপা দিয়ে রাখা হয়েছে। এইভাবে সারা রাত তারা চার্চের ভেতরে বন্দী অবস্থায় থাকে। সকাল হয়, যুদ্ধ বন্ধ হয়। দেখা যায় কাক মৃতদেহগুলোর উপর বসে মাংস খাচ্ছে। সকালবেলায় সকল আহত সৈন্যদের চিকিৎসা করা হয়। এমন সময় তাগালক গোষ্ঠীর একজন হাতে সাদা পতাকা নিয়ে স্পেনের সৈন্যদের সঙ্গে কথা বলতে আসে। এনার নাম হলো ক্যালিস্টো। ক্যালিস্টো স্পেনের সেনাবাহিনীকে বলে, দেখো, তোমাদের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। তোমরা যুদ্ধে হেরে যাচ্ছ, এটা তোমরাও বুঝতে পারছো, তাই তোমরা আত্মসমর্পণ করো, এটাই তোমাদের জন্য মঙ্গল হবে। কিন্তু লেফটেন্যান্ট সেরেজো পরিষ্কার জানিয়ে দেয় যে আমরা কোনোভাবেই তোমাদের সামনে ঝুঁকব না। হ্যাঁ, লেফটেন্যান্ট হয়তো পুষ্পার ফ্যান ছিল। তো যাই হোক, তাগালকরা বলে যায় যে আগামীকাল পর্যন্ত তোমাদের কাছে সময় আছে, ভেবে দেখো তোমরা কি করবে। নিজেদের দলের সাথীদের মৃতদেহ তোলার মতো ভয়ানক দৃশ্য দেখে স্পেনের সৈন্যদের মধ্যেই একজন সৈন্য, যার নাম হুয়ান, সে মৃত্যুর আতঙ্কে ভয় পেয়ে নিজেদের দল ছেড়ে তাগালকদের দলে চলে যায়। এভাবেই স্পেনের সৈন্যদের এখানে বন্দী থাকার মতো 3 মাস কেটে যায়। সময় 10 অক্টোবর 1898। স্পেনের আরও কিছু সৈন্য মারা গেছে। মাঝামাঝি তাগালকরা হামলা করে এবং বাকি যারা বেঁচে আছে তাদের মধ্যে বেশিরভাগই পুষ্টিকর খাবারের অভাবে কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ বা বেরি রোগে আক্রান্ত হয়ে গেছে, যে রোগটা হলে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবকিছু প্যারালাইজড করে দেয়, অর্থাৎ পঙ্গু করে দেয়। যেই মানুষটা সৈন্যদের চিকিৎসা করছে তার নাম হলো ভিগিল। ক্যাপ্টেন মোরেনাস কার্লোসকে ডেকে বলে, আমরা জানিও না যে আসলেই কি আমেরিকা স্পেনের ওপরে, অর্থাৎ আমাদের দেশের ওপরে দখল নিয়েছে কিনা। তোমাকে সেটা জানতে হবে। তুমি ম্যানিলা যাও এবং তুমি যদি খবরটা নিয়ে আসতে পারো তাহলে আর্টস কলেজে পড়ার জন্য তোমার যে রেকমেন্ডেশন লেটার দরকার সেটা আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু এই জঙ্গলের মধ্যে এত শত্রুদেরকে ধোকা দিয়ে ম্যানিলা যাওয়া তো মুখের কথা নয়, মৃত্যুর সাথে খেলা। কার্লোস এতে রাজি হয়, কিন্তু অসুস্থতার কারণে সেদিন রাতে ক্যাপ্টেনের মুখ দিয়ে কালো রক্ত বেরিয়ে যায়। ক্যাপ্টেন মারা যায়।
এর ফলে সেরেজাকে ক্যাপ্টেনের জায়গা নিতে হয় এবং সেরেজা কার্লোসকে ম্যানিলা যেতে দেয় না। এবং এই সময় দেখা যায় একটা মর্মান্তিক দৃশ্য। ক্যাপ্টেনের একটা কুকুর ছিল, যে কুকুরটাকে ক্যাপ্টেন তার সাথে যুদ্ধে নিয়ে এসেছিল এবং এই কুকুরটা তার প্রিয় ছিল। ক্যাপ্টেন যখন মারা গেল, ক্যাপ্টেনের শেষ কাজের পর সেকের তো সেই কুকুরটাকে গুলি করে মেরে ফেলে, যাতে সেই কুকুরটার মাংস সবাই মিলে খেতে পারে এবং রীতিমতো সেই কুকুরটাকে রান্না করে খাওয়া হয়। কথায় বলে, পেটের জ্বালা হলো সবথেকে বড় জ্বালা পৃথিবীতে। মানুষকে এমন কাজও করায় যেগুলো মানুষ কখনো কল্পনা করেনি। এবং এই পেটের জ্বালা অর্থাৎ খাবারের অভাবে সেরেজো দুজন সেনা অর্থাৎ কার্লোস এবং জোসকে তাগালকদের জায়গা থেকে খাবার চুরি করতে পাঠায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাগালকদের এক কুকুর তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে তাড়া করে আসে। কার্লোসের হাতে কামড়ে ধরে। জোস ছুরি মেরে কুকুরটাকে মেরে ফেলে এবং তারা দুজন কোনো রকমভাবে তাগালকদের হাত থেকে পালিয়ে চার্চে ঢুকে যায়। পরদিন সকালে ঘটল এক অদ্ভুত ঘটনা। তাগালকদের কমান্ডার তাদের মহিলাদের দিয়ে স্পেনের সৈন্যদের কাছে কিছু কমলালেবু, ম্যানিলার ব্যাপারে খবরের কাগজ অর্থাৎ যে কাগজের মধ্যে ম্যানিলা শহরের ব্যাপারে ছাপা হয়েছিল এবং তার সাথে একটা মেসেজ পাঠায়। কি ছিল সেই মেসেজে? সেখানে তাগালকরা বলে পাঠিয়েছিল যে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই তোমরা আত্মসমর্পণ করো এবং তারপরে আমরা তোমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াবো। কিন্তু সেরেজো এতে রাজি হয় না। কুকুরের লেজ সহজে সোজা হবে না। সে আবার এই প্রস্তাব ফিরিয়ে দেয়। একই তা সেনাবাহিনীর এরকম অবস্থা যে খাবার নেই, পানীয় জল নেই, রোগে মারা যাচ্ছে সৈন্যরা, তারপরেও সে আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেয়। কিন্তু নির্লজ্জের মতো সেই তাগালকদের দেওয়া কমলা লেবুগুলো সে গ্রহণ করে। 31শে ডিসেম্বর 1898, বছরের শেষ দিন। তাগালকরা আনন্দে মেতে উঠেছে। খাবার, মদ, মেয়ে মানুষ সবকিছু দিয়ে এই সবকিছু লোভ দেখিয়ে স্পেনের সৈন্যদেরকে নিজের দলে আনার চেষ্টা করে। কিন্তু সেরেজোকে দেখা যায় সে হঠাৎ করে বন্দুক নিয়ে তেরেসাকে গুলি করে মেরে ফেলে এবং এর ফল হয় ভয়ানক। তাগালক গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করে দেয়। সেরেজো জানত না যে তাগালকদের কাছে কামান রয়েছে। তাগালকরা সমানে কামানের গোলা বর্ষণ করতে থাকে চার্চের উপরে। কেঁপে উঠতে থাকে পুরো চার্চ। একের পর এক গোলার আঘাতে ভাঙতে থাকে চার্চের দেওয়ালের অংশ। আহত হয় বেশ কয়েকজন। ছাদের অংশ ভেঙে পড়ায় তার নিচে চাপা পড়ে যায় কিছু সৈন্য। সেরেজো জানায় যে অন্ধকারের সৈন্যদের মধ্যে কয়েকজনকে দুদলে ভাগ হয়ে তাগালকদের ওই কামানটা ধ্বংস করতে হবে, যে কামান থেকে তারা ওরকম গোলা বর্ষণ করছে। এই কাজে বেরিয়ে পড়ে সৈন্যরা। তাগালকদের এলাকায় ঢুকে তাদের লোকজনদের একে একে গুলি করে মেরে ফেলে এবং তারপর ধ্বংস করে দেয় তাগালকদের কামান। কার্লোসকে দেখা যায় কার্লোস অনেকটাই নেশা করেছিল, তার মানসিক অবস্থা ঠিকঠাক নেই। তাগালকদের একজনকে ছুরি দিয়ে সে ক্রমাগত আঘাত করতেই থাকে। লোকটা মারা যাওয়ার পরেও তার শরীরে সে ছুরি চালাতে থাকে। এরপর 1899 খ্রিস্টাব্দের 18ই মে একটা জাহাজকে সমুদ্র দিয়ে আসতে দেখা যায়। আর সেই জাহাজে করে আসে স্প্যানিশ আর্মির কর্নেল, যার নাম ক্রিস্টোবল। সে এসেছে ক্যাপ্টেন মোরেনাসকে একটা খবর দিতে। কি খবর? যুদ্ধ বন্ধ করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে, কারণ গত 10 ডিসেম্বর স্পেন তার সমস্ত বিদেশি এলাকা যেমন কুবা, পুরেতো, ফিলিপিন্স এই সমস্ত কিছু আমেরিকার কাছে হেরে গেছে। স্পেনের এই সমস্ত জায়গা এখন আমেরিকার দখলে, তাই এই যুদ্ধের কোনো মানেই হয় না। কিন্তু সেরেজো এইসব কথা বিশ্বাস করে না। সে বলে এটা নিশ্চয়ই তাগালকদের কোনো প্ল্যান। তাগালকরা হয়তো এইসব মিথ্যে খবর ছড়িয়ে এই যুদ্ধটাকে বন্ধ করাতে চাইছে, যাতে আমরা আত্মসমর্পণ করি। আমাদের উচিত সত্যিটা যাচাই করার। এবং সত্যি যাচাই করার জন্য কার্লোস ম্যানিলা যাওয়ার সিদ্ধান্ত নেয়, ওই ঘন জঙ্গলের মধ্য দিয়ে। কার্লোস জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে নিজের রাস্তা তৈরি করতে করতে। বড় বড় গাছ আর বাঁশঝাড়ের মধ্য দিয়ে নদীর জল অতিক্রম করে সে যেতে থাকে। অনেকটা পথ অতিক্রম করার পর সে যখন ক্লান্ত হয়ে একটা গাছের মধ্যে ঘুমিয়ে পড়ে, তখন তাগালক দলের দুজন তাকে ধরে ফেলে এবং ঘোড়ার পিঠে চাপিয়ে তাদের আস্তানার উদ্দেশ্যে নিয়ে যায়। যেতে যেতে কার্লোস দেখে একটা গাছে অনেকগুলো মৃতদেহ ঝোলানো আছে আর গাছের গোড়ায় কিছু মানুষের মৃতদেহ পড়ে আছে। কার্লোস বুঝতে পারে যে কোন ভয়ানক জায়গায় এসে পৌঁছেছে। তাগালকদের প্রধান কার্লোসকে জিজ্ঞেস করে যে কার্লোস কোথায় যাচ্ছিল। কার্লোস বলে আমি ম্যানিলাতে যাচ্ছিলাম। প্রধান অবাক হয়ে বলে কিন্তু ম্যানিলা শহর তো আর স্পেনের নয়, সেটা তো এখন আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সে আরও বলে তোমরা দীর্ঘদিন ধরে ওই চার্চের ভেতরে বন্দী এবং এই জন্য তোমরা বাইরের জগৎ সম্বন্ধে তেমন কিছু জানো না। আমার শত্রুতা কিন্তু তোমাদের সাথে নয়, তুমি আমার বন্দীও নাও। তুমি চাইলে ম্যানিলা যেতেই পারো, এমনকি আমার ঘোড়াও নিয়ে যেতে পারো, কিন্তু সেখানে তুমি কিছুই পাবে না, কারণ ম্যানিলা এখন আমেরিকার। তাগালকরা কার্লোসকে খেতেও দেয়। তাদের কাছে সবকিছু শোনার পর কার্লোস ফিরে আসে চার্চে এবং ফিরে এসে সবাইকে সবকিছু বলে। কিন্তু সেরেজো তার কথাতেও বিশ্বাস করতে রাজি হয় না। সেরেজো শুধু বারবার একটা কথাই বলে, হতেই পারে এইসব তাগালকদের প্ল্যান আমাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য। সুতরাং যতদিন পর্যন্ত আমি সত্যিটা জানতে না পারছি যে আমেরিকা কি সত্যি স্পেনের বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ আমি চালিয়ে যাব। কার্লোস খুব পরিষ্কার করে বুঝতে পারে যে সেরেজোর মাথা গেছে, সুতরাং এখান থেকে পালাতে হবে। এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় সে এবং তার সাথে আরও দুজন সৈন্যকেও রাজি করায়। রাতের অন্ধকারে তারা যখন পালাতে যাচ্ছিল, তখন ভিগিল অর্থাৎ সেই চিকিৎসক
যে কিনা তাদের চিকিৎসা করে, সে তাদেরকে দেখে ফেলে এবং তারা মেন দরজা খুলে যখন পালাতে যাবে তখন দেখা যায় সেগের্তো সৈন্য নিয়ে এসে তাদেরকে ধরে ফেলে। কার্লোসকে সেগের্তো গুলি করতেই যাবে, এমন সময় কার্লোস হঠাৎ করে সেগের্তোর হাত থেকে বন্দুক নিয়ে তারই উপরে হামলা করে দেয়। এই সুযোগে বাকি দুজন পালানোর চেষ্টা করলেও তারা সফল হয় না। এদিকে সেগের্তো কার্লোসকে বন্দুক দিয়ে মেরে আহত করে দেয় এবং তারপর একটা ছুরি বের করে কার্লোসের একটা হাত কেটে ফেলে। ব্যথায় চিৎকার করে ওঠে কার্লোস। পরদিন সকালে কার্লোস সেরেজোর থেকে জানতে পারে যেহেতু এই মুহূর্তে সে আহত, সুতরাং তাকে তারা গুলি করে মারবে না, কিন্তু বাকি যে দুজন সৈন্য তার সঙ্গে পালাচ্ছিল তাদেরকে পরদিন সকালবেলায় উঠানের মাঝে গুলি করে মারা হবে। সেরেজো রাতের বেলাতেই ওই দুজন বন্দী সৈন্যদেরকে গুলি করে মেরে ফেলে এবং দেখা যায় তাগালকরা আবার আক্রমণ করে বসে সেই চার্চে। অনেক সৈন্যের মৃত্যু ঘটে এবং তাগালকদের কাছে আরও কামান ছিল। কামানের গোলাতে চার্চের দেওয়াল ভাঙতে থাকে। বৃষ্টি, জল আর মানুষের রক্ত একসাথে মিশে যায়। সেগের্তোরও গুলি লাগে। এবার কার্লোস সমস্ত ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এত কিছুর পরেও কিন্তু সেরেজো হার মানতে রাজি হচ্ছিল না। কিন্তু হঠাৎ সেরেজোর চোখ পড়ে একটা খবরের কাগজের দিকে। খবরের কাগজ থেকে সে জানতে পারে যে এতদিন ধরে তারা যে খবরটা শুনছিল, অর্থাৎ আমেরিকা স্পেনের অনেকগুলো অংশ দখল করে নিয়েছে এবং ম্যানিলা বর্তমানে আমেরিকার অংশ, স্পেনের অংশ নয়, এই খবরগুলো একদম সত্যি। এবং সে এটাও বুঝতে পারে যে বিগত বেশ কয়েক মাস ধরে তারা বেকার লড়াই করে গেছে, কারণ যে জায়গাটার জন্য তারা লড়াই করছে এটা তো তার দেশের মধ্যেই পড়ে না, এটা এখন আমেরিকার জায়গা। 1899 সালের 2 জুন বাকি যারা বেঁচে ছিল সেই সৈন্যরা সমেত সেরেজো সাদা পতাকা নিয়ে আত্মসমর্পণ করার জন্য তৈরি হয়। কার্লোস বেল টাওয়ারে উঠে সাদা পতাকা নাড়িয়ে আত্মসমর্পণ ঘোষণা করে। সেরেজো চার্চ থেকে বেরিয়ে তাগালক কমান্ডারকে স্যালিউট করে এবং একটা শর্ত রাখে, স্পেনের সৈন্যদের যাতে বন্দী না করা হয় বা তাদের অস্ত্রগুলো যাতে কেড়ে না নিয়ে নেওয়া হয়। এর উত্তরে কমান্ডার বলে, আমাদের বন্দী লোকেদের দরকার নেই, আর আমরা কোনো ডাকাত খুনি নই। এটা আমাদের জায়গা, এটা আমাদের মাতৃভূমি এবং আমাদের মাতৃভূমি রক্ষা করছিলাম আমরা শুধু। তোমাদের সঙ্গে আমাদের অন্য কোনো শত্রুতা নেই। এই অস্ত্র তোমরা আমাদের সীমানা অবধি নিয়ে যেতে পারো এবং তারপর থেকে তো আমাদের সীমানা নেই, কারণ তারপর থেকে আমেরিকানদের সীমানা। তোমাদেরকে আমেরিকানদের সঙ্গে কথা বলতে হবে। তাগালকরা সম্মানের সাথে স্পেনের সেনাবাহিনীকে বিদায় জানায়। আর এভাবেই শেষ হয় এক ভয়ানক প্রাণঘাতক দীর্ঘ 337 দিনের যুদ্ধ, যেখানে মোট 17 জন স্প্যানিশ সৈন্য আর 700 জন ফিলিপিনের সৈন্যের মৃত্যু ঘটেছিল। ভাবতে অবাক লাগে যে এই ঘটনাগুলো শুধুমাত্র কাল্পনিক ঘটনা নয়, বাস্তবে ঘটেছিল, সত্যিকারের ঘটনা। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, এই ভিডিওর নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের, চলে এসো। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না, এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো।